4 দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। গতকাল রাত 10:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। 14 থেকে 17 ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। আর তার সফরে পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি থাকবে। এছাড়া খসড়া সূচি অনুযায়ী সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই শীর্ষ নেতাকে একান্তিক কিছু সময় আলাপ করবেন। পরে প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসবেন ইউনূস ও হোর্তা। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। সফরের তৃতীয় দিন সোমবার প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তিনি বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফরকালে তিমুরের প্রেসিডেন্ট একটি সেমিনারে বক্তব্য দেবেন এবং বাংলাদেশের শিক্ষার্থী এবং তরুণদের নেতাদের নিয়ে বৈঠক করবেন। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটিকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন সহ ফুলে ফুলে সুসজ্জিত করেছে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটির প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী 108 একর জমির ওপর দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে শহীদ বেদি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষায় প্রহর গুনছে সবাই। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম আর নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজিয়ে সুসজ্জিত করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে আমরা অনেক লোক যাবতীয় 1 মাস ধরে কাজ করতেছি, রং তুলির কাজ করিতেছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা করিতেছি। আমরা এই যে ঝাড়ু দিয়ে তারপর গাছ মাছ উঠাইয়া পরিষ্কার করা হয়নি শেষ। যতগুলো লেখাজোখার কাজ আমি করতেছি, আমাদের কাজ প্রায় শেষের দিকে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই। নানা সাজে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ এলাকা। শ্রদ্ধা গ্রহণে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সকল কার্যক্রম সম্পন্ন করেছি সাভার স্মৃতিসৌধ। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। এই প্রোগ্রামের যে একটা বিশেষত্ব, যে এবারে ভিন্ন প্রেক্ষাপটে, এটা মাথায় রেখে আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছি। এখান থেকে যাওয়ার পরেও যাতে একটা ভালো সুশৃঙ্খল পরিবেশ থাকে, নিরাপত্তা থাকে, সেই ব্যবস্থাও আমরা রেখেছি। আমাদের সেদিন আগের দিন রাত থেকে পরের দিন পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা অফিসার ফোর্স মোতায়েন থাকবে। যাদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, তাদের স্মরণ হোক প্রতিটি দিনেই, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে মুক্তিযোদ্ধা দল। রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2017 সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। গতকাল রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তারা খালেদা জিয়াকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানান। তিনি প্রাথমিকভাবে সমাবেশে থাকার সম্মতি দিয়েছেন। এছাড়া রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত 16 অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তাব রেখেছে দলটি। সকালে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাবনাপত্র জমা দেন। এ সময় ডক্টর মোখলেসুর রহমান জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি আমাদের অনলাইন সার্কুলার দিয়েছে, অনেকে এটা আপনারা নিউজও করেছেন। 15 দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড 3 অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে। অথবা আমাদের যে কমিটিতে করা হয়েছে এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না, এই একটা 15 দিন টাইম দিচ্ছি। এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোছায় আমরা ওই কমিটিকে দেবো। ওখান থেকে আবার যারা বললেন যে অন্য ক্যাডার তারাও পাবে। টানা কয়েক বছর চরম ভোগান্তির পর বাসের বিশেষ লেন বিআরটি দিয়ে অবশেষে বাস চালু হয়েছে। মহান বিজয় দিবস সামনে রেখে সকালে বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। সকালে গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটিসির 10টি বাসের চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লেনে বাংলাদেশ বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হয়েছে। সকালে শিববাড়ি বিআরটি অফিসে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। বাস চলাচল উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে শুধু বিআরটিতে নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোনো দুর্নীতি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নয়নের লক্ষ্য এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবারই প্রত্যাশা ছিল যে মানুষের জন্য উন্নয়ন হবে। তা আমরা এই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এবং জয়দেবপুর ঢাকা কমিউটার ট্রেন চালু করা এই উদ্যোগেরই অংশ। আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটি এর লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে। প্রাথমিকভাবে 10টি বিআরটিসি এসি বাস গাজীপুরের বিআরটি লেনে মোট 42.5 কিলোমিটার পথ চলাচল করবে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে বলেও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা আশা করি যে এটা আপনারা সবাই গাজীপুরবাসী এর সুবিধা গ্রহণ করবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঢাকা জয়দেবপুর রুটে চালু হলো 2 জোড়া কমিউটার ট্রেনও। নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এই রুটে চলাচলকারী যাত্রীরা। সকাল 7টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এ সময় উপদেষ্টা বলেন, বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু হলো। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে ঢাকায় অফিস করে যেন সবাই ফিরতে পারে। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এরপর নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে।
আমরা এখন থেকে গণপরিবহনের উপর গুরুত্ব আরোপ করছি। তো সেই জন্যই আজকে আমরা এই স্বাধীনতা বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা জয়দেবপুর ঢাকা এবং ঢাকা জয়দেবপুর এই কমিউটার ট্রেনটি চালু করতে যাচ্ছি। দর্শক, গাজীপুর থেকে বিআরটি বাস ও ট্রেন চালুর সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সকালে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল করিম খান শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটি প্রকল্পের বিশেষ 10টি বাস কিন্তু উদ্বোধন করেন এবং সকাল ঠিক 8টায় উদ্বোধনের পরে তিনি ব্রিফিংয়ে জানান যে যেহেতু বিআরটি প্রকল্পের কাজ এখনও শতভাগ সম্পূর্ণ হয়নি, সেহেতু 10টি বাস দিয়ে প্রাথমিকভাবে যাত্রা শুরু করা হয়েছে এবং পর্যায়ক্রমে এর সুফল কিন্তু মানুষ পাবে। সাংবাদিকদের আরও প্রশ্নের উত্তরে তিনি বলেন যে যেহেতু অবকাঠামোগত উন্নয়নের অনেক কাজ বাকি রয়েছে, তার জন্য এই শতভাগ সুবিধা পাওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। মাননীয় উপদেষ্টা এই বিআরটি বাস উদ্বোধনের পূর্বে কিন্তু জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত ট্রেনের 4 জোড়া ট্রেন কিন্তু উদ্বোধন করেন, যাতে গাজীপুরের মানুষগুলো ঢাকায় গিয়ে কিন্তু অফিস করতে পারে এই সুবিধার জন্য। সার্বিক পরিস্থিতি এই গাজীপুরের শিববাড়ি থেকে যে বিআরটির বাস চালু হয়েছে তা কিন্তু পর্যায়ক্রমে চলছে এবং মানুষ এই সুবিধা পাওয়ার জন্য সেই কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে বিআরটি প্রকল্পের বিশেষ বাস উদ্বোধনের সর্বশেষ চিত্র। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজও তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসার কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েকদিন বিরাজ করবে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। প্রয়োজনের তুলনায় এবারে শীত বস্ত্রের পরিমাণ খুবই কম বিতরণ করা হয়েছে। প্রচণ্ড শীতের কারণে শীত বস্ত্রের চাহিদা রয়েছে শীতার্থ মানুষজনের। দর্শক, শৈত্যপ্রবাহের কারণে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। সেখানকার পরিস্থিতি জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শেখ মমিন। মমিন, শীতের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি। আমি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সাহেলি কিন্তু দেশের গুরুত্বপূর্ণ নৌরোড দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। একই সাথে সাহেলি সকল ধরনের নৌযান এখানে স্বাভাবিক রয়েছে। বলি তাহলে আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডে বর্তমান 13টি কিন্তু ফেরি তারা বহরে রেখেছেন, কিন্তু বর্তমানে কিন্তু 10টা ফেরি চলাচল করছে এবং এই ফেরি দিয়েই কিন্তু যাত্রী ও যান দৌলতদিয়া নৌপথে 16টি লঞ্চ করছে এবং এই 16টি লঞ্চ দিয়ে কিন্তু পারাপার করা হচ্ছে। এবং সাহেলি, যদি আমি আজকে সকালে কিন্তু জেলা সদর হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে রোগীদের প্রচন্ড চাপ বেড়ে চলেছে। ঠান্ডা জনিত রোগ নিয়ে কিন্তু বিভিন্ন উপসর্গ নিয়ে কিন্তু তারা রোগীরা আসতে শুরু করেছে এবং বিশেষ করে বয়স্ক শিশুদের ভিড় আমরা দেখেছি। তবে পর্যাপ্ত চিকিৎসক এবং না থাকায় চিকিৎসা সেবা কিন্তু ব্যাহত হচ্ছে এবং একই সাথে জেলা সদর হাসপাতালে কিন্তু পর্যাপ্ত বেডের সংখ্যা নেই বা যে বেডের সংখ্যা রয়েছে তার অধিক পরিমাণ কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঠান্ডা রোগ নিয়ে কিন্তু তারা রোগীরা আসছে এবং চিকিৎসা কিন্তু দিতে পারছেন না, হিমশিমে পড়তে হচ্ছে চিকিৎসকদের। সাহেলি, আমি এই মুহূর্তে আছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সাহেলি,
ফেরিঘাটে আজকে কিন্তু স্বাভাবিকভাবেই সকল ধরনের নৌযান এবং লঞ্চ ও ফেরি কিন্তু চলাচল করছে। আমরা এই বিষয়ে কিন্তু বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের যে সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলমের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে ছোট বড় মিলে মোট 10টি ফেরি চলাচল করছে এবং এই 10টি ফেরি দিয়েই জাতীয় যানবাহন পারাপার করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সকল প্রকার নৌযান কিন্তু এই গুরুত্বপূর্ণ নৌরোড দৌলতদিয়া পাটুরিয়া নৌরোড ব্যবহার করে চলাচল করছে এবং রাজধানী ঢাকার উদ্দেশ্যে কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হচ্ছে। এই ছিল আমার কাছে সাহেলি। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শহরের যানজট ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে 2019 সালের অক্টোবরে শুরু হওয়া 8 কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কের মূল কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অনিশ্চিত হয়ে পড়েছে সবকিছু। অপরদিকে প্রতিদিনই বেড়ে চলা যানজটে নাকাল কিশোরগঞ্জ শহরের মানুষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। হাওর অঞ্চলে অবস্থিত বিভিন্ন উপজেলার গন্তব্যে যাতায়াতের জন্য কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রমের বিকল্প নেই। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষকেও শহরের ভিতর দিয়ে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতে হয়। ফলশ্রুতিতে জেলা শহরের সড়কগুলিতে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। পর্যটন মৌসুমে হাওরে বাড়তি যানবাহনের চাপে এই পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে জেলা সদরের মানুষের। বাইপাস না হওয়ায় ক্ষুব্ধ জেলা শহরের বাসিন্দারা। দ্রুত বাইপাস সড়কটি নির্মিত হলে শহরের যানজট কিছুটা হলেও কমে যেত মনে করেন শহরবাসী। রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্ত। ধুলাবালি ফ্যাক্টরির মধ্যে আসা যাওয়া আমাদের খুবই কষ্ট। এই বাইপাসটা যত তাড়াতাড়ি চালু হবে ততই আমাদের জন্য উপকার হবে। কিশোরগঞ্জ শহর যানজট মুক্ত হবে। সৈয়দ নজরুল থেকে যখন ময়মনসিং এর পথে যাই, আমাদের শহর দিয়ে জ্যামের জন্য আমরা গাড়িটা নিয়ে যেতে পারি না। শহরের বাইরে বাইপাসটা যদি হয়ে যায় তাহলে শহরের যানজটটা অনেকটা কমিয়ে আসবে। বর্তমানে বাইপাস সড়কের কাজ বন্ধ থাকায় এখান দিয়ে চলাচলকারীরা ক্ষুব্ধ। তেমনি ক্ষুব্ধ বাইপাস নির্মাণে অধিগ্রহণকৃত জমির মালিকরাও। সড়ক নির্মাণ না হওয়ায় ধুলোর যন্ত্রণায় তাদের চাষকৃত ফসলের ক্ষতি হচ্ছে দাবি এলাকার কৃষকদের। আমাদের সাইডে জমি যে ফসল করি এগুলাও নষ্ট হইতেছে। রাস্তা লাগিয়ে সরকারে বাড়ি নিছে গা, আমার বাড়ি হইলো না, রাস্তা হইলো না। রাস্তা গেছে ধুলাবালু গিয়ে আমরা মাছের অক্সিজেন পাই না, মাছ সব মারা যায়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধের কথা স্বীকার করেছে সড়ক ও জনপথ অফিস। তবে প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করা সম্ভব বলে আশাবাদী সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের মেয়াদ বর্ধিত হলে আমরা আশা করছি অবশিষ্ট সময়ের মধ্যে যে প্রকল্পের যে অবশিষ্ট যে কাজ বাকি রয়েছে তা সমুদয় শেষ করতে পারব। ইলিয়াস কমল, মাই টিভি। এবার বাণিজ্য সংবাদ। এমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুট অ্যাওয়ার্ডস 2024-এর এমডি অব দ্য ইয়ার টেক ক্যাটাগরিতে এ পুরস্কার পেলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি-সুট অ্যাওয়ার্ডস এ ওয়ালটন হাইটেকের এমডি এস.এম. মাহবুবুল আলমের হাতে বছরের সেরা এমডির পুরস্কার ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক ডক্টর ইশতিয়াক মাহমুদ। সে সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম সহ দেশের ব্যবসায়িক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। এমডি অব দ্য ইয়ার স্বীকৃতি প্রদান করায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম।